আচ্ছা আর কতদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবা? কোনো কিছুই ভালো লাগে না, কেমন যেন একটা শূন্য শূন্য লাগে। আরে তোমার কথা শুনলে, তোমার মন খারাপ দেখলে আমার মনটাও খারাপ হয়ে যায়, খুব বিষণ্ণ হয়ে যায়। আচ্ছা তুমিই বলো, আমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলের শালীর যদি মন খারাপ থাকে তাহলে কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? আমার কপালের কষ্ট আমি নিজের হাতে লিখছি দুলাভাই, এই কষ্ট কেউ দূর করতে পারবো না। আমি পারবো, অবশ্যই পারবো রাইসা। আপনি পারবেন? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আর আমি যা বলুম সেটা খালি তুমি মন দিয়ে শুনবা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দুলাভাই আপনি সত্যি কইতেছেন? আপনি আমার সব কষ্ট দূর করে দিতে পারবেন? সত্যি তো? অবশ্যই পারবো। তোমার এই দিল দরিয়া দুলাভাই থাকতে তোমার কোনো চিন্তাই নাই। কি ব্যাপার শালি দুলাভাই, এত কি গল্প হইতেছে? আর কই না রুনা, ওই শালা কাইলা নাইজেরিয়ান আমার শালিরে তালাক দেয়া শালির মনটা একদম তছনছ করে দিছে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলে দেখে আমার শালিরে বিয়ে দিব। থাক হয়েছে, দয়া করে তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে খুঁজে বাইর করো না। যে সত্যিকারের হ্যান্ডসাম এরকম একটা ছেলে আমার বোনের জন্য খুঁজে বাইর করো। রুনা তুমি কি বললা? আমি হ্যান্ডসাম স্মার্ট না? তুমি নিজে সেটা বুঝতে পারো না? আর কত এরকম মন খারাপ করে বসে থাকবে? নে চাটা খা, চা খায় চাঙ্গা হয়ে যা, পুরো গ্রামটা একটু ঘুরায় ধর। তার মনে এত কষ্ট, তার মনে কোনো শান্তি নেই, সে চাইলে কি চাঙ্গা হইতে পারে আপা? সেই কারণেই বলতেছি তুমি খালি আমার কথা শোনো, আমার কথা মতো চলবা, দেখবা তোমার মন ভালো করার সব ব্যবস্থা আমি করতেছি, তোমার মন অচিরেই ভালো হয়ে যাবে। তো দুলাভাই যখন বলছে তখন এত চিন্তার কিছু নাই, সব ঠিক হয়ে যাইব। ওর চেহারাও কালা, ওর মনটাও কালা, এই জন্যই আমার বোনের জীবনটা নষ্ট করে দিছে। কি ভাবছে আপা? আমার এত কষ্ট দিয়া, আমার এত অশান্তিতে রেখা কেউ ভালো থাকতে পারবো? ও জীবনও ভালো থাকতে পারবো না দুলাভাই, আপনি দেখে রেখেন, ও জীবনও ভালো থাকতে পারবো না। কাল্লার ঘরে কাল্লা। ওই দেখ রিমন চলে আসছে। কিরে তোর মন খারাপ কি কারণে? নাকি বউ রেখে একা এসেছিস তার জন্য ঘুমাচ্ছে না? না না, কি কইতাছস? তোরা যা ভাবতাছস আসলে তা না, আমার শরীরটা একটু খারাপ বুঝছস, মনে হয় জ্বর আসবো। তাইলে তো খুবই ভালো, বউয়ের সেবা যত্ন একটু বেশি বেশি পাবি। তা অবশ্য ঠিকই কইছস, কিন্তু আসলে যার মা বাইসা আছে পৃথিবীতে তার আর কিচ্ছু লাগে না। কিরে বন্ধু, হঠাৎ করে কি ভাবতেছিস? না কিছু না, এমনি। তবে বন্ধু, তুই যে আমাদের বন্ধু মহলের সবচেয়ে আলোচিত এবং চাঁদ কপালে, তাতে কিন্তু বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তখন কথার কিন্তু কোনো আগামা তো আমি বুঝতেছি না, কি কইতাছস তোরা? আরে বেটা, ভাবির কথা বলতেছে। আমাদের 2-4-5 গ্রামের মধ্যে তোর মতো সুন্দরী বউ কারো নাই। এই কথা তুই একদম ঠিক কইছিস। সত্যি বলছেন মামা, উনার বউ এর আগে আমার দোকানে আসছিল, হেব্বি সুন্দরী। আচ্ছা বন্ধু, আজকে আমি তাহলে উঠি, আমার শরীরটা বেশি ভালো না। কথা বুঝলাম না, কি হয়েছে? আব্বা, অভয় দিলে একটা কথা বলতাম। ফটকাটা লোকের আবার ভয় বই কি? আব্বা কি কোনো কারণে আমার উপর ক্ষিপ্ত? এই এত পেছায় কথা বললো না তো, যেটা বলতেছো সরাসরি বলো। আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। ও আচ্ছা ঠিক আছে, সরাসরি বলতেছি। না হয়েছে কি আব্বা, আপনি তো অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলেন, তা আসতে রাস্তাঘাটে কোনো কষ্ট হয় নাই তো? যার মনের ভিতরে কষ্ট
তার কাছে দুনিয়ার আর কোনো কষ্ট কষ্ট না, মনের কষ্ট হচ্ছে পৃথিবীতে আর কোনো কষ্ট বড় নেই, বুঝলা? মারাইসা, তুমি কি দুলাভের বাড়িতে আরো থাকতে চাও নাকি আমার সাথে বাড়িতে যাবে? আব্বা, আমি আর কিছুদিন দুলাবের এখানে থাকতে চাই। আমার মন ভালো না হওয়া পর্যন্ত আমি কোনো দিকে যাবো না। আরে না না, তোমার যতদিন খুশি আমার বাড়িতে থাকতে পারো, মন যতক্ষণ পর্যন্ত ভালো না হইব ততক্ষণ পর্যন্ত থাকতে পারো। তা আব্বা বলতেছিলাম কি, আমি অঘটন যেটা ঘটানো সেটা তো ঘটাই ফেলাইছো, এখন আর আমতামতা করতেছো কেন? যেটা বলার বলো। আব্বা, আমি তো ব্যাপারটা বুঝলাম না, তুমি কি বলতে চাইতেছো একটু খুলে বলো তো। না বুঝার তো কিছু নাই, আমার মেয়ের আইসার সংসারটা ভাঙার জন্য তোরা দুইজন দেয়। মানে কি আব্বা, তুমি এত বড় একটা অপবাদ আমাকে দুইজনকে দিতে পারলা? শোনো আব্বা, না যাই না কোনো কথা কইবা না। আমরা কিন্তু যাইতে যাইনি তোমাকে বাড়িতে। তোমার এই ছোট মাইয়া সে ফোন করে আমাকে দুইজনের নিছিল যাতে ওই কাইল্লা বেটার লগে ওর সংসারটা আমরা ভাঙ্গা দেই। সে তো কাইল্লা বেটার সাথে সংসার করতে চায় না। আপা, এইসব তুমি কি কইতেছো? তোমরা এখন এই সময় আইসা পিছনে চলে গিয়ে আমার আগাই দিতেছো? মা গো, তুমি থামো, আমি তো মিছা কথা বলি নাই। রিমন রে, তুই আর তোর এই স্বামী উঠতে বসতে অপমান করছস, একসাথে খাইতে বসতে দেশ নাই। হ্যাঁ, কথায় কথায় কইছস নাইজেরিয়ান কাইলা। হ্যাঁ, এত অপমানের পরে কেমনে সহ্য করে এই ছেলে? সেই দুঃখই তো সে আমার মেয়েটারে। থাক আব্বা থাক, আর কষ্ট পায় না। আমি পরের ছেলে বলেই তো আপনি আমার এইভাবে অপমানটা করতে পারলেন, এত কিছু বলতে পারলেন। আরে এই যে আমার ছোট জামাই রে, উঠতে বসতে তোমরা সারাক্ষণ যে অপমান করছো, তারপরেও দেখো ছেলেটা সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলছে। এইটারে বলে শিক্ষা, আদর্শ, হ্যাঁ, মনুষ্যত্ব। লেবাসদারি শিক্ষিতের মধ্যে এই বিষয়গুলি থাকে না। দেখ শুরু না, ওই নাইজেরিয়ান কাল্লের লইগা আব্বা আমার কিভাবে অপমানটা করতেছে। আব্বা, আপনি দুলাভাইয়ের আর কিছু কইেন না তো। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আর তুমি চিন্তা করো না রাইসা, তোমার মন ভালো করার জন্য, তোমার মনে প্রশান্তি আনার জন্য যা যা দরকার আমি সবই করব। আজ কতগুলো দিন পার হয়ে গেল তাকে ছাড়া। খুব জানতে ইচ্ছে করে এখন সে কিভাবে আছে, কত আনন্দে আছে। আমি ইচ্ছা করলে হয়তো সংসারটা টিকিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা তো হতো একজনের দয়া দীক্ষা মাত্র। আমার জীবনে তার খুব ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ আমি পাইনি, কারণ আমি তো কালো, আমার তো কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু নিজের একটা কথা ভাইবে অনেক সান্ত্বনা দিতে পারি। জীবনে আমার কাছে শেষ যে উপহারটা সে চাইছিল, আমি তার সেটা দিতে পারছি। বউ, তুমি আমার দেখে যতই মুখ ফিরে আনো, আমার দেওয়া উপহারে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতো। এই যে কাইল্লা, আমি তোর কাছ থেকে কি এমন উপহার নিচ্ছি যে আমার সুন্দর লাগতেছে? এই যে আমার দেওয়া শাড়িটা পরে তুমি বসে আছো, তোমার যে কি সুন্দর লাগতেছে তুমি জানো না। কি তুমি শাড়ি দিছো মানে? হ্যাঁ, আমি দিছিলাম। আসলে আমি যদি তোমার শাড়িটা দিই তুমি তোমার কাছ থেকে নিবা না, তাই তোমার আব্বার কাছে দিয়ে গেছি তোমারে দিতে। আমি যদি জানতাম না এই শাড়ি তুই আমার দিছস, আমি জীবনে এই শাড়ি পরতাম না। আমি এক্ষুনি বাসায় গিয়ে এই শাড়ি খুলে আগুনে পুড়া ফেলাম। কেন বউ, তুমি কেন এই শাড়ি আগুনে পুড়ে ফেলাবা? আমি তো তোমার স্বামী, আমি কি তোমার একটা শাড়ি দিতে পারি না? আমার কি দোষ? আমি কালা তাই? এটাই তোর অন্যায়। তুই কালা কেন? তুই কালা, এটাই তোর অন্যায়, বুঝছস? তাই বলে তুমি তোমার স্বামীর দেওয়া উপহার আগুনে পুড়ে ফেলাইবা? তোমার কি আমার উপহার দেওয়ার কোনো অধিকার নাই? উপহার? সত্যি কি তুই আমার উপহার দিতে চাস? হ্যাঁ, আমি তোমার উপহার দিতে চাই। তুমি যা কইবা আমি তাই তোমার উপহার দিব। তুমি যদি কও আমার কলিজাটা কাইটটা তোমার হাতে ধরাই দিব। বাবা, এত সুন্দর ডায়লগ! ওইসব কলিজা টলিজা না আমার লাগবো না। আমার ছোট্ট একটা কাজ করতে হইব।
তুমি খালি কও কি কাজ করতে হবে, ছোট আর বড় নাই, তুমি যা কইবা আমি তাই কইরা দিব। না, তোমার দেখা মনে হয় না তুমি এই কাজটা করতে পারবা। ও তুমি আমার এখন চিনো নাই, আমি তোমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুমি শুধু একবার কইয়া দেখো, তুমি যা কইবা আমি তাই কইরা দিব। তালাক? আমি তোর কাছ থেকে তালাক চাই। কি কইলা? তুমি আমার কাছে তালাক চাও? হ, আর তোর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার হইব আমার এটাই, তুই আমাকে তালাক দিবি। এই মানুষটা কোনোদিন আমার ছিল না, তার জন্য আমার হৃদয়টা এত কেন পড়ে, তার কথা আমার এত কেন মুখে বলে। বিষয়টা আরেকবার ভেবে দেখ, আমি কিন্তু প্রস্তাবটা খারাপ দেই নাই। আমার শালীর চেহারা একেবারে নায়িকা ফেল। সবই তো বুঝলাম ভাই, কিন্তু ঘটনা হতেছে যে মালটা তো 2 নাম্বার। হাই বেদ, 2 নম্বর মানে? 2 নাম্বার মানে ভাই আমি ওই কথা কই নাই, ওই 2 নাম্বার না, কিন্তু বিয়েতে মাল, স্বামী আছিল, সংসার আছিল, এইটার কথা কইতেছি। আরে বাবারে, সেই জন্যই তো যৌতুক পাবি 10 লাখ। আর শোন, এই 10 লাখের মধ্যে তোর হলো 7 লাখ আর আমার হলো 3 লাখ। আর তোর যে ওই যে বাজারে যে দোকানটা আছে, ওই দোকানটা আমার অ্যাডভান্স ছাড়া ভাড়া দিবি। ওই জায়গায় আমি একটা নতুন ব্যবসা দিই। টাকা পয়সার কথা কইতেছেন? টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই কা, কিন্তু ঘটনা হতেছে আমার মায়ে যদি রাজি না থাকে তাইলে বললাম আমি কিছু কইতে পারবো না। এই এই মানে এমন ভাব করতেছস, মনে করছস যে আমি তোর সম্পর্কে কিছুই জানি না। আর তোর বাপ আমার কি হয়? তোর বাপ আমার দূর সম্পর্কের মামা হয়, আমার মার দিক থেকে, বুঝতে পারছো? আর তুমি যে নেশা করতা সেটাও আমি জানি। নেশা করে আইসা বউরে পিটাইতা, আর এই কারণে তোমার বউ তোমার তালাক দেয়া চলে গেছে। ভাই আপনি এইসব কি কইতেছেন? ঠিক আছে আমি নেশা করতাম, কিন্তু সেটা অনেক দূরের কথা, অনেক আগের কথা ভাই, এটা এখন যায় না। আপনি একটু খোঁজখবর লয়ে দেখেন এই 10 গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আমার মতো ভালো ভালো আছে কিনা, খোঁজখবর লয়ে দেখেন। আরে বাবারে, তোরেও তো আমার শালীর কাছে নায়ক হিসেবে উপস্থাপন করছি। তোর এখন কাজ হইতেছে আমার শালীরে পটানো। কোনোভাবে যদি আমার শালীর মন জয় করে ফেলতে পারিস, তাইলে তো মনে করছে খেলা জয় হয়ে গেল না। আপনার শালী মনে করেন যদি আমার দিলে ধরে যায়, আমার মনে লাগে যায়, পছন্দ হয়ে যায় মনে করেন, তাহলে হেরে পড়ানো আমার একদিনের ব্যাপার, 1 টাইম ব্যাপার। তুই যে এই লাইনে খুব পাকা খেলোয়াড় সেটা আমি ভালো করেই জানি। এই কারণেই তো তোর আমি চয়েস করছি। আচ্ছা তুই এক কাজ কর, তোর ফোনটা দে তো। ফোন? আমার শালীর নাম্বার দিয়ে দিতেছি। চাস 01 একটা কাজ কর, এখন একটা ফোন দে। এখনই ফোন দিলি? আর দে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কইতেছেন? ওই ফোন করে দিলি কে? কাইটা দিলাম মানে এত সুন্দর কণ্ঠ, মধুমাখা কণ্ঠ শুনে আমি ফিদা হয়ে গেছি, মানে কাজ হয়ে গেলাম গা। আর আপনি সামনে খারাপ হয়েছেন তো, এর লাগে কি হে রোমান্টিক কথা কমু কন, কিছু কইতে পারতেছি না। বুঝতে পারছি, অসুবিধা নাই, কাজ চালায় যা। আর কি হয় না হয় টাইম টু টাইম আমার আপডেট দিস, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ইয়েস। মারে, তোর মনের এখন যে অবস্থা, তাতে আমি যে কি করব আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। চিন্তা চিন্তা যে কেন করি সেটা তো এখন বুঝবি না রে মা। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি যে
সন্তানের মনে কষ্ট থাকলে বাপ মায়ের মনের মধ্যে কি ঝড় উঠে যায়, কিরকম অস্থির থাকে তারা। আব্বা আমি একটা কথা বলি। বলো। আমি বলি কি, রাইসারে আমরা আরেকটা বিয়ে দেই, ভালো ছেলে দেখা বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যায়। বাবা দেখো, একটা ভালো বর আর ভালো ঘর পাইতে যে কত কাঠখড় পোড়াইতে হয়, তাদের মনে হয় সে সম্পর্কে কোনো ধারণা নেই। আমি আর কোনোদিনও বিয়া করবো না। রিমনের মতন এমন পোলা যদি আমার তালাক দিতে পারে, আমি দুনিয়ার আর কোনো পোলারে বিশ্বাস করি না। খামাখা রিমন্ডে দোষ দিতেছিস কেন মা? দোষ তো সব তোর নিজের। তুই এই ছেলেটারে কারণে অকারণে লেবুর মতন সারাক্ষণ খালি চিপছস, শেষকালে তিতা হয়ে গেছে। আব্বা তুমি না একতরফা কথা কইতেছো। তুমি খামাখায় আমার বোনটার উপরে দোষ দিতেছো। ওর উপরটা যেমন কালা, ওর ভিতরটাও কালা, কিন্তু তুমি সেটা বুঝতেছো না। ফালতু কথা বলিস না। যদি সেটাই হইতো তাহলে তুই আর তোর জামাই ওরে যেই পরিমাণ অপমান করছস, এত অপমানের পরেও সবকিছু মুখ বুইজা সহ্য কইরা এই বাড়িতে পইরা থাকতো না। আব্বা থামো, আমার আর এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। আমি ভিতরে গেলাম। যাও, যাইবাই তো। সময়ের কাজ অসময় করলে যেমন কোনো ফল হয় না, তেমনি এখন ওই পাথরে 1000 বার মাথা ঠুকলেও রিমন আর ফিরে আসবো বলে মনে হয় না। নিজের মায়ের মানুষ এইভাবে কথা বলে? সমস্যা কি? আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য তো নিজেই দায়ী। অবশ্য তার উস্কানি দিচ্ছ তুমি আর তোমার জামাই দুজনে মিল্লা। আমি ভাবতে অবাক হয়ে যাই, আপন বইনের সংসার যে কোনো বইন আর তার দুলাভাই মিলা ভাগতে পারে, সেটা তোদের দুজনে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। শুনো আব্বা, খালি ভালো পোলা হইলে হয় না, রূপ সৌন্দর্য বইলেও একটা কথা আছে। হ্যাঁ, আপনি তো ভালোবেসে বিয়ে করছিলেন না? তার রূপে তো পুরো গ্রামের লোকজন পাগল, দেখছি তো। তুমি না ওই পোলাটারে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো। কি নাইজেরিয়া, কি খবর, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি হঠাৎ এইদিকে কই যান? ওমা, তোমার কি ধারণা এই এলাকায় তোমার অফিস ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজনের অফিস নাই? কি বলো নাইজেরিয়ান? ভাইজান, আপনি কিন্তু আগে আমার ভাইরা ভাই ছিলেন, এখন না। অতএব আমার সাথে একটু সাবধানে কথা বলবেন। ওরে বাবা রে বাবা, নাইজেরিয়ানের গলার টোন দেখি চেঞ্জ হয়ে গেছে গা। আপনি কিন্তু আবার আমাকে অপমান করে কথা বলছেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভয় পাইছি। এই চুপ! আর একবার যদি কোনো আজে বাজে কথা বলেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আসলে হয়েছে কি, মানে আমার শালিকা খুব স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলাইছি। মনে করো যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যেই দিন তারিখ পড়ে যাবে। তাই নাকি? তাহলে এটা তো সুখবর। হ্যাঁ, অবশ্যই সুসংবাদ। আচ্ছা, তোমার যে কপাল আর তোমার যে চেহারা, নাইজেরিয়ান চেহারা, এই চেহারায় তো তোমার আর দ্বিতীয় বউ জুটবো না। তা তুমি কি করবা? আমাকে নিয়ে না আপনি চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করার অনেক লোক আছে। তা অবশ্য ঠিক বলছো, তোমার নিয়ে আমার চিন্তা করা লাভ কি? মানে আমার শালিকা, মানে ছেলের চেহারা এবং বিবরণ শুনে এত এত খুশি হয়েছে যে বলার মতো না। সে বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আসলে ব্যাপারটা কি জানো, মানে সমানে সমানে না হলে না খেলাটা জমবে না। ও, আমার তো অনেক কাজ পড়ে আছে, তোমার লোকে হাজারে পেশাল পরে লাভ কি? যাই, আমি বিয়ে শাদীর ব্যবস্থা করি গে। নতুন বিয়ের কথা শুনে সে খুশি হবে, এটাই তো স্বাভাবিক। আমি ফোনে আপনার কণ্ঠ শুনেই বুঝতে পারছিলাম যে আপনি ভারী মিষ্টি একটা মেয়ে হবেন। আপনি অবশ্যই সুন্দরী একটা মেয়ে। আপনি আমার অনেক পছন্দ হয়েছে। রাইসা, তাহলে তোমরা দুজন কথা বলো। হ্যাঁ, আমি আসতেছি, এই সামনে থেকে আসতেছি। চলে আসো, একটু পরে চলে আসো। আসি, প্রয়োজন পড়লে আবার ডাক দিও। আসি, আসো।
তবে একটা বিষয় আপনার উপর আমার ক্ষোভ জন্মাইছে, মানে অভিমান জন্মাইছে। কেন? সেটা হতেছে আপনার সাথে কি চোখ ছিল না? আপনি এত সুন্দরী একটা মেয়ে হয়ে আপনার বাবাই কেমনে পারলো ওই কালা পোলারে গলার মালা বানায় আপনার গলায় পরায় দিতে, আর আপনার সুন্দর হাসতে হাসতে সেই গলার মালাটা বরণ করে নিলেন? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আমি তো থাক থাক থাক, এসব নাটক সাজায় আমার কাছে আর দুঃখের কাহিনী করতে হবে না। এখন থেকে তোমারে সুখে রাখতে হবে আর দিনভর আনন্দে রাখতে হবে। তারে ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তারে পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। বেশি কি মনীষীরা কইতো ঘরের বউরে যদি বেশি বেশি গিফট দেই, তাহলে ঘরের বউ তার মনে আজকে ভালো থাকে আর তোমার ওই শরীর বেশি একটা খারাপ হয় না, সংসারের সুখ আসে। কোন সাহস আপনি আমার হাত ধরছেন? 2 দিন পর আপনার সাথে আমার বিয়ে, আপনি আমার বিয়ে করে বউ হবেন। আমি আপনার হাত কেন, আমি তো আপনার সাথে সব কিছু করবো। কিছু খবরদার লিমিট ক্রস করবেন না, কই দিলাম। আমি কিন্তু বাকি 8-10 জন মায়ের মতো না। কি ভাবছেন? হ্যাঁ কি ভাবছেন? আমি জানি তো, সেটা জানি তুমি কি রকম। এর লাগে তো কালো পোলাটা কি করছে, 1 মাসের মধ্যে তালাক দিয়া ভেগে গেছে। কি শারীরিক কোনো সমস্যা আছে নাকি? আবার সমস্যা থাকলে আমার খুলে কইতে পারো। আমি কিন্তু খেলোয়াড় পাকা, খেলা মিস করি না। সুস্থ লাগবো আমার, সুস্থ, বুঝছো? আমার সামনে থেকে যাইতাছি তাই, খুব শীঘ্রই কিন্তু আবার দেখা হইব। দুলা ভাই আমার এইরকম একটা বাসের ছেলের লোকে কথা বলার জন্য এইখানে নিয়ে আইছে, সেখানে আমি রিমনের বিবাহিত বউ ছিলাম। সে কখনোই আমার হাত ধরল না। আর এই ছেলে করুক সে বিয়ে, তাতে আমার কি? আমি কি তাকে আর ভালোবাসি নাকি? এখন তার সাথে সম্পর্ক আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর বুকের ভেতর কেমন জানি মায়া লাগে। এই মন, তুই শান্ত হ। যে তোর না, তুই কেন তার হইতে চাস? কেন তার জন্য কষ্টে চোখের পানি ফালাস? সে কি কোনোদিন তোর এই চোখের পানির মূল্য দিতে পারবে? পারবে না। কাজেই তার কথা ভেবে কষ্ট পাস না। বিশ্বাস করো, মুরাদ খুব ভালো ছেলে, এক বাপের এক ছেলে। মনে করো যে টাকায় পয়সার সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তা হয়তো নাই, কিন্তু ওই পোলার চরিত্রে যে সমস্যা আছে এটা আপনি জানেন না? রাইসা, তুমি এটা কি বলতেছো? আমার মনে হয় কি তোমার না কোথাও ভুল হইতেছে। দুলা ভাই, আমি আপনার শালী, আপনি আমার পক্ষ না নিয়ে আরেকজনের সাইড নিয়ে কথা কইতেছেন। না মানে আসলে হয়েছে, থাক, আপনার আর মানে করতে হইব না। আপনি এখন যান, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তোর মাথা ব্যথা করতেছে, তাহলে মাথাটা টিপে দেই। থাক, আপনার এত সেবা যত্ন করতে হইব না। পারলে বাজার থেকে আমার 2টা ট্যাবলেট আইনা দেন। এখন বাজারে অনেক রাইত হয়ে গেছে গা, মনে হয় ফার্মেসি খোলা পাবো না। কালকে সকালে এনে দিবনি? তুমি যখন তোমার মারে কইতেছিল তোমার অনেক মাথা ব্যথা, তখন আমি শুনছিলাম, আমার না শুই না অনেক কষ্ট লাগতেছিল। তাড়াতাড়ি করে দৌড়ায় বাজারে গিয়ে তোমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছি। দেখো, রাইতের বেলা বাজারে গেছো মাথা ব্যথা ওষুধ আনতে? আমার বউয়ের মাথা ব্যথা, তার কষ্ট হইতেছে, আমি কি এটা সহ্য করতে পারবো? খাও, তাড়াতাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসছি তোমার জন্য। আমার আর ওষুধই লাগবে। ওষুধও লাগবো না, মাথাও টিপা দেওয়া লাগবো না, তাহলে কি লাগবো? ওই কাইলে রে আমার 3 লাখ টাকা এই দোকান সবই তো আচ্ছাড়া হয়ে গেছে। কখনো না। আচ্ছা,
দুলা ভাই, দুলা ভাই আপনি এখানে কি করতেছেন? না আসছিলাম আর কি, শুনলাম তোমার নাকি মাথা ব্যথা। আপনি এত রাইতে আমার রুমে কি করতেছেন? বাইর হন আমার রুম থেকে। না ঠিক আছে যাইতেছি। আমি কইছি আপনার আমার রুম থেকে বাইর হইতে, বাইর হন। আরে বাবা তুমি শুনো শুনো। কি হয়েছে এখানে? ও তোমার সাথে এইভাবে চিল্লাইতেছে কেন? না আমি আসছি, ওর নাকি মাথা ব্যথা, এই জন্য আর। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। বুঝলাম না এটা আমার দোষটা কি? জামাই জামাই আমার না আর ভালো লাগতেছে না, আমি চলে যাবো সিদ্ধান্ত নিচ্ছি। ওই দিন শুরু হওয়ার আগে জায়গা আরামে যেতে পারো। রুনা কই? রুনা মাগো আমার ব্যাগটা নিয়ে আয়, আর একটু রাইসারে ডাক দে। কি তোমরা দুজন এরকম গম্ভীর হয়েছো কিসের জন্য? কি হয়েছে তোমাদের? কোনো সমস্যা? রাইসা কই? আব্বা, রাইসারে তো ঘরে খুঁজে পাইতেছি না। আরে ঘরে খুঁজে পাওয়া যেতেছে না মানে কি? কই গেছে? কই গেছে সেটা তো জানি না আব্বা, আর ওর মোবাইল ফোনটাও বন্ধ। আরে আশপাশে কারো বাড়িতে গেছে নাকি? দেখছি আব্বা, আশেপাশের প্রতিবেশীকে সবার বাড়িতে খুঁজছি, কোথাও নাই। আমার মনে হয় কি আব্বা, ও মনে হয় বাড়িতে চলে গেছে। আরে না না, আমি আম্মার ফোন দিয়েছিলাম, আম্মা বলছে বাড়িতে যায় নাই। ব্যাককলের মতন কথা বলছ কেন? হ্যাঁ আমি এইখানে আছি, আমারে ফেলে ও একলা একলা বাড়িতে চলে যাবো? এই তুই রাইসার সাথে আবার ঝগড়া বিবাদ করস নাই তো? কিছু বলস নাই তো? আব্বা এটা কিন্তু একদম ঠিক না, তুমি সব সময় কিছু হইলে আমার দিকে আঙ্গুল তুলো। আমি তোমার মায়ের কিচ্ছু কই নাই। তাহলে জামাই তুমি কিছু বলছো? সি সি আব্বা, কি বলতেছেন এসব? আমি কি খারাপ লোক নাকি? অত ভালো মানুষ না আব্বা, তুমি কিন্তু সব সময় অতিরিক্ত বলো আমার জামাই নিয়ে। আমার অবলা জামাইটা নিয়ে এইভাবে কথা বলা একদম আমি সহ্য করব না। সহ্য করতে হইব না। আমার রাইসারে খুঁজে না, রাইসা গেল কই? রাইসারে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে বলে দিলাম। এ রাইসা, রাইসা, এ রাইসা। কি ব্যাপার, আপনি আমার পথ আটকাইলেন কেন? আর আমার বাড়ির রাস্তায় আপনি কি করেন? তুমি এখনো আমার আপনি করে কইতেছো? আমার শাস্তি কি কোনোদিনও শেষ হইব না রিমন? সি 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 সি, এইসব কি কইতেছেন আপনি? আপনার শাস্তি মানে? আপনি তো কোনো অপরাধী করেন নাই। আপনি আমার বাড়ির রাস্তায় কি করেন সেটা কোন? আমি তোমার কাছে আছি, তোমার লগে আমার জরুরি কথা আছে। আমরা তোমার বাড়িতে নিয়ে চলো। আপনারে আমার বাড়িতে নিয়ে যাবো? আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আমি তো আপনার এখন স্বামী না, আপনি আমার বউ না। আর একটা পরনারীর আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আপনি ভালো করেই জানেন যে আমি বাড়িতে একা থাকি, আমার এই দুনিয়ায় কেউ নাই। কে বলছে তোমার কেউ নাই? আমি আছি তো, আমি এখনো তোমারই বউ। তালাক হয়ে যাওয়ার পর বউয়ের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াইছেন কোন সাহস? তুমি আমার তালাক দিছো, আমি তো তোমার তালাক দিই। তাছাড়া দুইজনের কবুল ছাড়া যেমন বিয়ে হয় না, তেমন দুইজনের স্বাক্ষর ছাড়া তালাকও হয়। আচ্ছা, তোমার এসব নীতি বাক্য কথা শোনার আমার সময় নেই, আমি অফিসে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। যার আগে কইয়া যাও, আমার কি হইব? আমি কি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসতে পারবো না? কাল বৈশাখী ঝড়ে নাটাই থেকে যখন সুতাটা ছিঁড়া যায় না, সেই গুডিটার পাওয়া যায় না। কিন্তু যদি কাগজ সুতার আঠা থাকে, নতুন করে আবার একটা গুড্ডি তৈরি করা যায়। তা হয়তো যায়, কিন্তু সে হারানো ঘুড্ডিটা আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসার বন্ধনের বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায় না, সেটা যতই চেষ্টা করো জোড়া লাগানোর, সেটার কোনোদিন জোড়া লাগে না। আসি। দাঁড়াও, এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা।
শখ চাচ্ছে না আমার গিফট দেওয়ার? হ্যাঁ, আমি তো দেখাই যাচ্ছি কেমনি। বের হও আমার ঘর থেকে। আমার কথা শুনবে, এত রাতে আমি কই যাবো? আমার কথা আমি আজকে রিমনকে তালাক দিই। না না রাইসা, এরকম জঘন্য কথা তুমি তোমার মুখে আইনো না। পুরো পরিবার মিলে আমার কষ্ট নেই, সারা জীবন কষ্ট তো, যত পারো অপমান অপদস্থ করো, আমি সব সহ্য করবো, তারপরে তুমি আমার তালাক দিও না। আপনি যতই ভালোবাসার কথা বলুন, আমার সিদ্ধান্ত কিন্তু এক, আমি আপনারে তালাক দিই। আমার লোক কেড়ে নিয়ে আসো। কি এটা? তালাক রাইসা, এই রাইসা, হে রেজা, মা গো দরজা খোল মা। রাইসা দরজাটা খোলো। আমি ও মুরাদ নিষেধ করে দিচ্ছি, ও তোমার বিরক্ত করবো না, আর কোনোদিন বিরক্ত করবো না, ও তোমার বিয়েও করবো না। রাইসা দরজাটা খোলো বোন। দরজা খোল মা, দরজা খোল। কি হয়েছে তোর? রেসা, আমার তোর বোন, আমার কত কি হয়েছে? চুপ করে আছিস কেন? তুই চুপ করে থাকলে আমার কেমন লাগে তুই বুঝছিস না? কই গেছিলি তুই? রেসা, তোর কি হয়েছে বোন? আমারে ক। বাতি ফিউজ হয়ে যাওয়ার আগে যেমন একবার জ্বললা উঠে, আমিও রিমনের কাছে শেষবারের মতো একবার গেছিলাম আব্বা, কিন্তু সে আমার অপমান করে ফিরাই দিছে। মারে, এইটাই দুনিয়ার নিয়ম। তুই আজকে যা করবি সেটার ফল একদিন তুই ফেরত পাবি। আজকে তোরে রিমন অপমান করে তারাই দিছে দেখে তুই এত কান্নাকাটি করতেছস, এত কষ্ট পাইছস। হ্যাঁ, আর চিন্তা করে দেখ, বিয়ার পরে দুইটা মাস এই ছেলেটা কি পরিমাণ অপমান সহ্য করছে তোর কাছে, তোর পরিবারের লোকদের কাছে। আচ্ছা, যাওয়ার তো হয়েছে, এইটা নিয়ে এখন আর মন খারাপ করে লাভ কি? রেসা, যা হয়েছে সব ভুইলা যা। আমরা তোরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই তো তোর জামাইয়ের মতন খালি বিয়াই বুঝোস, আর কিছু বুঝোস না। আরে বিয়ার জন্য টাকা পয়সা চেহারা আসল বিষয় না, আসল বিষয় হইতেছে মন। রিমনের মতো একটা ভালো ছেলের ঘর যখন করতে পারে নাই, দুনিয়ার আর কোনো ছেলের সংসারও করতে পারবো না, সম্ভব হইব না। আব্বা, দুলা ভাই, আমি একা থাকতে চাই, তোমরা আমার একটু একা থাকতে দাও। সেই মেয়েটা আমার সকাল থেকে রাত পর্যন্ত ঝাড়ি মারত, অপমান করে কথা কইত, বিয়ের পর এক বিছানায় আমার ঘুমাইতে দিত না। তার জন্য বুকের ভিতরটা আমার কেন এমন লাগে, কি কারণে, কেন তার এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারতেছি না। ও খোদা, তুমি আমার বাঁচাও।
আর কয়েকদিন যদি এমন ভাবে থাকি তাহলে মনে হয় আমি দম বন্ধ হয়ে মারা যাব। কি করব আমি এখন? কি করা উচিত আমার? আব্বা কবির তোমরা কে কই আছো? সর্বনাশ হয়ে যাইতেছে। রাইসা 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 ছাড়ো আমারে, আমি জীবন রাখতে চাই না। তোমার ছাড়ো না, ছাড়ো কইতাছি। তাইলে আমার কি হইব রাইসা? তোমার কি হইব মানে? আমি ময়রা যাই না, আমার সাথে যা মন চায় তাই হোক। তোমার তো কষ্ট লাগবো না, তুমি তো আমার টাকা দিয়েই দিছো। আর এত রাইতে তুমি আমগো বাড়িতে কেন আইছো? হ্যাঁ, কারণ আমি আগেই ভাবছিলাম তুমি এরকম একটা কিছু করবে, তাই আব্বারে বইলা তোমার রুমে বড় পারে ঘুমাইতে আমি পাঠাইছি। আব্বা, তুমি ওর কথা মতো আমার রাইসার ঘরে পাঠাইছিলা? ওর কথা মতোই পাঠাইছিলাম। তারপরও রাইসা তোমার একটা কথা কই, একটা সেলফিশ লোকের জন্য তোমার জীবনটা তুমি এভাবে দিতে চাইছো, এটা কিন্তু ঠিক করো নাই। আমরা সবাই মিলা কত না করলাম, তারপরও সে তোমার তালাক দিচ্ছে। রিমন, তুমি কি পারতা না আর কয়েকটা দিন ধৈর্য ধরতে? কেন আমার বোনটারে তালাক দিছিলা? আসলে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর মানুষের কিছু করার থাকে না। বাদ দাও তোমার লেকচার। তোমার মতো কাইল্লার জন্য আমার সুন্দরী শালিকা আজকে আত্মহত্যা করতে চাইছে। আমি তোমারে ছাড়বো না, আমি তোমার সহজে ছাড়বো না। কালকেই তোমার আমি মামলা করব। কত বড় সাহস তোমার! তুমি আমার বোনটা তালাক পাঠায় এখানে আবার নাটক করতে এসো না? তালাকনামাটা পইরা দেখছিলেন আপনারা? না, আমি কাউরে পড়তে দিইনি, ওইটা আমি আমার কাছেই রাখছি। এই কারণেই মানুষ বলে যে আমরা যা খালি চোখে দেখি তা সবসময় ঠিক হয় না। মানে কি? মানে আপনার বোন যখন তালাকনামা পরেই নাই, এইটা নিয়ে আর আমি কথা কইতে চাই না। আসি। খবরদার, তুমি এক পাও আগাবা না, আমি এক্ষুনি আইতেছি। তালাকনামা দিয়ে আর কি হইব? একবার তালাক দিয়ে অপমান করছে, এখন আবার তালাকনামা পরে আরেকবার অপমান করতে চাইতেছে। তুমি থামো। মানে এই তালাকনামাটা মানে আবার তুমি পড়বা, মানে এই পড়ার কাহিনী তুমি কিছু বুঝতেছি না। একবার পড়ে তো অপমানিত হইছো, আবার অপমানিত হইতে চাও। তুমি এত কথা বলতেছো কেন? কাগজটা আনছে, পড়তে দাও না। এই রাইসা, তুই পড়, তালাকনামাটা পড়। এরকম হতবা মরে থাকা আসোস কেন? পর রাইসা, তুমি ভয় পাও না, তুমি নির্দ্বিধায় পড়তে পারো। তোমার হ্যান্ডসাম স্মার্ট দুলাভাই তোমার পাশে খাড়া আছে, কোনো সমস্যা নাই। পড়ো পড়ো পড়ো। যদি কখনো তোমার ভুল ভাঙে, আমার কাছে চলে আসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। আব্বা, আমি বুঝতে পারতেছি না আপনি এরকম মিটি মিটি হাসতেছেন কেন? আমি আসতেছি এই কারণে যে পুরা ঘটনাটাই সাজানো নাটক। ছোট জামাই আর আমি দুজনে মিলে এটা পূর্ব পরিকল্পনা করেই করছি, যাতে করে রাইসা তার ভুল নিজের থেকে বুঝতে পারে, নিজে শুধরাইতে পারে। সেই মানুষটা তোমার পাগলের মতন ভালোবাসছে, তুমি তার কত অপমান করছো, অপদস্থ করছো, তারপরও সে কোনোদিন তোমার ছাইরা যায়নি। ওই দিন সত্যি সত্যি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু তুমি কেমনে ভাবলা যে আমি তোমার তালাক দিন?
আমি তোমার তালাক দিইনি। এই কালা, তুই হবি আমার গলার মালা।